এই চোপাটা বন্ধ করবি তুই, বসের কানে গেলে পুঁতে ফেলবে। নিপা বেগম স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। সারা রাত চোখের পাতা এক করেনি, চেষ্টা করেও এক ফোঁটা ঘুমাতে পারেনি। ভোর থেকে রান্নাঘরে টুকটুক করে কাজ করছেন। পরোটা বানিয়েছেন, পরোটার সাথে খাওয়ার জন্য মুরগি ভুনা করেছেন, সাথে আলু ভাজি ডিমপোজ। রাজু চুপচাপ এসে বসেছে চেয়ার টেনে, মাথাটা নোয়ানো কেমন। একটা শব্দও করল না। আজিজুল সাহেব আগে থেকেই বসে আছেন। দৈনন্দিনের মতো আজ আর হাতে সংবাদপত্র নেই, শূন্যে চেয়ে আছেন শুধু। নিপা বেগম ব্যস্ত হাতে রান্নাঘর থেকে নাস্তা এনে সাজাচ্ছেন টেবিলে। ঘড়ির কাঁটা ঘুরছিল 8:33। রোজা তক্ষুনি বেরিয়ে এলো, পরনে ঢিলে ঢালা নাইট স্যুট, এলোমেলো চুল মাথার তালুতে খোপা করে রাখা। ও চোখ সোজা গিয়ে পড়ল শান্তর ওপর। দরজার সামনে দাঁড়িয়ে আছে সৈনিকের মতো। কে বলবে ওরা সারা রাত জেগে এমন সৈনিকের মতো পাহারায় দাঁড়িয়েছিল? দেখে বোঝার উপায় নেই যে রোজকার মতো জোশ নিয়ে আছে। কজন বডিগার্ড আছে, শুধু ওরা তিনজন কি? ভাবতে ভাবতে রোজা এগুলো ও দরজার দিকে। বাইরে উঁকি দিতে ওর মুখের রং বদলালো, রাগ বাড়লো তরতর করে। বাড়িটা ডাকাতদের মতো পাহারা দিয়ে রেখেছে, সবগুলোকে গুলি করে উড়িয়ে দিলে কেমন হয়? রোজা সুযোগ বুঝে কেড়ে নেবে নাকি পিস্তলটা? উড়িয়ে দেখ লম্পটদের সহচারীদের, সবগুলো একসাথে জাহান্নামে যাক। এদের আগে ওই বড় লম্পটকে গুলি করে উড়ানো উচিত। ইস, রোজার বড্ড আফসোস হয় আজকাল। সেদিন একটা জায়গায় 2-3টে চড় মারা উচিত ছিল। সবসময় তো আর সুযোগ পাওয়া যায় না। ম্যাডাম, আমাদের দ্রুত বেরোতে হবে। জবাবে রোজা চোখ রাঙালো শুধু। শান্তকে এড়িয়ে এলো ডাইনিং টেবিলের সামনে। আজিজুল সাহেব নিপা বেগম শ্বাস আটকে সতর্ক হয়ে দাঁড়িয়েছিলেন। রোজা টেনে বসালো বাবা মাকে, নিজে তাদের মধ্যে বসে খেতে শুরু করলো। চিন্তা ভাবনা পরে, আপাতত পেট ভরে খাওয়া দাওয়া করা যাক। পরোটা ছিঁড়তে গিয়ে ও দৃষ্টি পড়ল নিজ হাতের অনামিকা আঙুলে। ডায়মন্ডের আংটিটা জ্বলজ্বল করছে। খোদাই করা নামটা বিষের মতো ঠেকলো। বিলাভড, বিলাভড না কচু? কত ঢং! খাওয়া বাদ রেখে আগে আংটিটা খুললো আঙুল থেকে। হাত উঁচিয়ে ছুঁড়ে ফেলতে গিয়ে শেষমেশ ফেললো না, দামি ভীষণ। পরে যদি বলে আংটির টাকা শোধ করতে, তখন কি হবে? রোজা কোনো রকমের ঝুঁকি নেবে না, আংটি খুলে পাশেই রাখলো। নিপা বেগমের গলা দিয়ে খাবার নামছে না। তিনি কোনো রকমে একটু পানি গিলে মেয়ের মুখের দিকে চেয়ে থাকলেন। রোজা দীর্ঘশ্বাস ফেলে, তাকায় মায়ের চোখে, এরপর বাবার। আস্তে করে বলে অবশেষে, শান্ত হও। নিপা বেগম আবার কাঁদতে বসবেন এমন অবস্থা। কিভাবে হব? মনকে কিভাবে বোঝাবো? আমার মেয়ের জীবনটা পুরো নষ্ট হওয়ার পথে। রোজা অনেকটা সময় চুপ থাকলো। মস্তিষ্কে চলল আদিল মির্জার কাণ্ড কারখানার সব দৃশ্য। হৃদিকে বাঁচানোর দিন থেকেই ওই লোকের দৃষ্টি পড়েছিল তার উপর। তারপর থেকে রোজার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক নারী রোজা, একজন পুরুষের দৃষ্টি কীর্তিকলা বোঝার জ্ঞান আছে। ওই লোক যে ওকে পছন্দ করে তা বুঝতে তার খাতা কলমের প্রয়োজন পড়বে না। রোজা দীর্ঘশ্বাস ফেলে, বলে, সম্ভবত সে আমায় পছন্দ করে। আশা করা যায় জীবন ঝুঁকিতে পড়বে না। আজিজুল সাহেব অসন্তুষ্ট হলেন বড্ড, ফটাফট বলে বসলেন, বিয়াইত্তা ছিল, আবার এক বাচ্চার বাপও। কোনো দিক দিয়ে মেনে নেওয়া যাচ্ছে না। আমার বুকটাও ভার হয়ে আছে। শান্ত পানির বোতলে মুখ লাগিয়েছিল, মুখে পানি সহ বেচারা সমানে কাশলো। মুখের পানি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রোজা বিরক্তি নিয়ে তাকাতেই শান্ত ফের নির্বিকার হলো। ওই যে তার বসের পাশাপাশি তাদেরও মোটা চামড়া, এইসব গায়ে লাগে না। তবে আদিল মির্জা থাকলে নিশ্চিত বলতো, বুক ভার লাগছে যেহেতু আসুন একটা গলি ঢুকিয়ে দিই, আর ভার ভার লাগবে না, আরাম আরাম লাগবে। না চাইতেও রোজার ফোনের স্ক্রিনের ওপর দৃষ্টি পড়ে। সে দেখে জিহাদের মেসেজটা। গতকাল রাত থেকে ও মেসেজ কল সমানে করে যাচ্ছে। রোজা দেখেনি, উল্টো ব্লক করে রেখেছিল। আজ নতুন নাম্বার দিয়ে একটি মাত্র করেছে, আপাতত সেটা ভাসছে স্ক্রিনে। রোজা, আমার সাথে দেখা করো পার্কের পাশে প্লিজ, গুরুত্বপূর্ণ কথা আছে আদিল মির্জার সম্পর্কে। আই এম ওয়েটিং ফর ইউ। রোজা মুহূর্তে সচেতন হয়, সামান্য দ্বিধা করে। যদি গুরুত্বপূর্ণ বিষয় না হয়, এমনিতেই যদি ডাকে, তখন না হয় আরো কিছু প্যাদানি ওটাকে দেওয়া যাবে। সেদিন মনের মাধুরী মিশিয়ে পেটানো সম্ভব হয়নি। তাকে ঠকানো এই রোজা তালুকদারকে? শান্ত সতর্ক হয় মুহূর্তে, কঠোরভাবে প্রশ্ন করে, ম্যাডাম, আপনার আমাদের সাথে যেতে হবে। রোজা শোনে না। ওই তৈরি হয়ে বেরিয়েছে, হাতে গাড়ির চাবি। শুধু ম্লান কণ্ঠে বলে, আমার একটু কাজ আছে, সরে দাঁড়ান। শান্ত সরে না, উল্টো স্বপন ক্লান্ত ও দুয়ার ব্লক ধরে রাখে। বাইরে আদেশ ছড়ে, গাড়ি স্টার্ট দে, আমরা ফিরবো।
রোজা ওদের খেয়াল করলো ভালোভাবে। ওদের আচরণে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, আগের মতো নেই। আগে জোরপূর্বক ধরে বেঁধে হলেও রোজাকে আদেশ মানতে হতো, কিন্তু আজ ওরা দূরত্ব বজায় রাখছে। তাকানো দূরের বিষয়, কাছেও ঘেঁষছে না। দূর থেকে যা বলার বলে যাচ্ছে। একে দুইয়ে মিলিয়ে রোজা আপ্লুত হয়, ফায়দা তোলে মুহূর্তে, বলে, কি জোর করবে? ধরবে আমাকে? থামাবে? থামাও তাহলে। কথাটুকু শেষ করে রোজা ওদের দিকেই কদম বাড়ালো, যেন ধাক্কাধাক্কি করে হলেও ও বেরুবে। প্রায় কাছাকাছি আসতেই স্বপন ক্লান্ত সরে দাঁড়ায়। ওরা সব তাজ্জব যে। শান্ত পিছু ছোটে ব্যস্ত গলায় বলে, ম্যাডাম, আমাদের বাধ্য করবেন না ফোর্স করতে। গাড়িতে উঠে বসুন। রোজা শুনল না, সোজা এসে থামলো নিজের গাড়ির সামনে। শান্ত তখনও দূরত্ব বজায় রেখেছে, মুখে শাসাতে ব্যস্ত। রোজা দরজা খুলে ড্রাইভিংয়ে উঠে বসে, গাড়ি স্টার্ট করে। শান্ত ধমকায় তাদের লোকদের, মেইন গেট বন্ধ কর। তবে তার সম্ভব হয় না। রোজাদের পুরাতন এই দরজায় সমস্যা আছে, ভাঙা আর কি। আজিজুল সাহেব ভীষণ মেহনতের সাথে রোজ মেরামত করে তালা মারতেন, তাই ওটা টেনে মুহূর্তে ভেতর বন্ধ করতে ব্যর্থ। রোজা গাড়ি টেনে বেরিয়ে গেল। পেছনে শান্ত দীর্ঘশ্বাস ফেলল, নিজের লোকদের ইশারা করে সব গাড়িতে উঠে বসলো। 3টা গাড়ি ট্রেনের গতিতে বেরিয়ে গেল। পিছু নিল রোজার লাল গাড়িটা। শান্ত ড্রাইভারকে হুকুম করতে করতে ব্লুটুথ কানেক্ট করে কানে ঢোকায়, কল লাগায় এলেনকে। এলেন তীব্র দ্বিধাদ্বন্দ্বে আবদ্ধ, খচখচানিটা বেড়ে যাচ্ছে ক্রমশ। কি করবে বুঝে উঠতে পারছে না। আদিল মির্জা তখন মিটিংয়ে ব্যস্ত। ক্লায়েন্ট ইতালির, ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়ে এমন সংবাদ কিভাবে দেবে, বা দেওয়াটা ঠিক হবে কিনা। সচরাচর গুরুত্বপূর্ণ সময় অতি প্রয়োজন ব্যতীত ব্যাঘাত ঘটানো মৃত্যুসম। কিন্তু এলেন তাকালো সামনে। গ্লাস ওয়ালের বাইরে দাঁড়ানো ও স্পষ্ট দেখতে পেল আদিলকে। লম্বা টেবিলের মাথায় সিংহের মতো নিজ আসনে বসে আছে, পায়ের ওপর পা তুলে। পরনে শুভ্র রঙা 3 পিস স্যুট। হাতের পিস্তলটা ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা বলছিল। কঠিন দৃঢ় ওই দৃষ্টিতে রাজ্য সমান আদেশ। এলেনের চোখে ভাসে গতকালের দৃশ্য। ব্যাস অমনি সিদ্ধান্ত নিয়ে নেয় ও। দেরি করে না আর, দরজা ঠেলে ঢোকে। মুহূর্তে উপস্থিত 12 জন পুরুষ নারীর আলোচনা বন্ধ হয়। আদিল ভ্রু তুলে তাকায়। এলেন কাছে গিয়ে বসের কানে মুখ নিয়ে জানায় সবটা। আদিলের চেহারার পরিবর্তন হয় না তেমন। নির্বিকার মুখখানা ধাপে ধাপে শুধু গম্ভীর হতে থাকে। এলেন কথা শেষ করতে পারেনি, পূর্বেই আদিল স্বাভাবিকভাবেই দাঁড়ালো। বসে থাকা বাকিরাও দাঁড়িয়ে পড়েছে। আদিল সামনের জনের দিকে হাত বাড়ালো, হ্যান্ডশেক করে জানালো, ডিল। ইউ উইল ডিসকাস দ্য রিমেনিং পার্টস নেক্সট উইক। আদিল কেবিন থেকে বেরুলো দ্রুত কদমে। গলার টাইটা এক টানে খুলে ছুঁড়ে মারলো মেঝেতে। রাগে কপালে রক কাঁপছে। ওর পেছনে বডিগার্ডদের সারি পুরো করিডোর জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। পার্কিং এরিয়াতে ইতিমধ্যেই গাড়ির দরজা মেলে ধরা হয়েছে। আদিল ধমকে উঠল চলন্ত অবস্থায়। একটা 4 ফুটের মেয়েকে ম্যানেজ করতে পারছেন না? এলেন অপ্রস্তুত হয়, আওড়ায়, ম্যাডামকে কিভাবে? আদিল প্যাসেঞ্জার সিটে উঠে বসে না, ড্রাইভিং সিটের দরজা মেলে ধরে। এলেন দ্রুত ড্রাইভারকে বেরোনোর ইশারা করতেই লোকটা জবুথবু মেরে বেরোয়। আদিল উঠে বসে ড্রাইভিং সিটে। পাশে এলেন বসতে বসতে বলে, বস, আমি ড্রাইভ করছি। আদিল যেন শোনেনি, গাড়ি স্টার্ট করে। বিল্ডিং থেকে বেরিয়ে আর আশেপাশে তাকায় না, একটানে ড্রাইভ শুরু করে। নীরব রাস্তা জুড়ে ঝড় বয়ে গেল আচমকা। সারি সারি কালো গাড়ি একসঙ্গে রাস্তা পিষে ছুটছে হাওয়ার গতিতে। এলেনের হাতে 2টো ফোন। একটা থেকে ম্যানেজার জানালো, ও দাইটা পার্কে বসে আছে সকাল থেকে, কে জানে কার জন্য। অন্যদিকে শান্ত জানালো, আমরা পার্কের দিকে যাচ্ছি। ম্যাডাম, ইটস সো গুড অ্যাট ড্রাইভিং। আদিলের চোয়াল শক্ত হয়। সেকেন্ডের জন্য চোখ বুজে নেয় তীব্র রাগ সামলাতে। মাথার ভেতরটা ধপধপ করছে। গাড়ির স্পিড বাড়ে সর্বোচ্চ। রীতিমতো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো অবস্থা রাস্তায়। একটা গাড়ি নিজের প্রাণ বাঁচিয়ে কুল পাচ্ছে না। এলেনের মনে হলো আধ ঘন্টার রাস্তা চোখের পলকে পেরিয়েছে। সামনে তাকাতেই চমকে ওঠে এলেন। ওই তো সামনে থেকে আসছে লাল রঙের গাড়িটা। গাড়ির আশেপাশে পেছনে তাদের লোকেরা, মধ্যেই পার্ক। লাল গাড়িটা এসে কেবলই থামবে পার্কের সামনে। অমন সময় সোজা আদিলের গাড়ি ধেয়ে গিয়ে ক্রাশ খায় রোজার গাড়ির সাথে। তীব্র শব্দের পাশাপাশি লাল গাড়িটার সামনের অংশ থেতলে যায়। রোজা আতঙ্কে ধরফড়িয়ে ওঠে। রীতিমতো পেছাতে চাইলে সামনের গাড়িটা স্বেচ্ছায় টেনে সামনে পিছিয়ে নিতে থাকে। রোজা হতবিহ্বল। ওপাশে তাকালো বডিগার্ডসের উদ্দেশ্যে, একটাও নেই, সবগুলো সরে গেছে। রোজা কাঁচ নামিয়ে চিৎকার করলো, পাগল নাকি?
জবাবে শুধু পালাক্রমে একতরফা আক্রমণ সামলাতে হলো ওকে। ভালোভাবে তাকাতেই শ্বাস আটকে এলো। ড্রাইভিংয়ে বসে মুখ চিনতে অসুবিধা হলো না। পুনরায় বিপরীত থেকে তীব্রভাবে আক্রমণ করতেই স্টিয়ারিংতে থাকা রোজার হাত ভয়ে থরথর করে কাঁপলো। ও পাশ কাটাতে চাইলে যেন আক্রমণ ধারালো হয়। অগত্যা রোজা গাড়ি থামাতে বাধ্য হলো, বেরুলো না। আদিলও গাড়ি থামিয়েছে। দরজাটা খুলে যখন বেরুলো, পাশাপাশি বেরুলো বাকি সব বডিগার্ডসও। পুরো রাস্তাটাই ব্লকড। রোজা পুনরায় দ্রুত গাড়ি স্টার্ট করে। ও এই সুযোগে এক টানে বেরিয়ে যেতে চাইলেও সম্ভব হয় না। সামনেই শান্ত, এলেন সহ বাকিরা এসে দাঁড়িয়েছে। আদিল এসে সোজা নামানো কাঁচের জানলা দিয়ে হাত ঢুকিয়ে দরজা আনলকড করে এক টানে বের করলো রোজাকে। বেচারি ভালোভাবে দাঁড়াতেও পারেনি। টেনে হিঁচড়ে নিতে চাইলেও ও পায়ে ব্যথা পায়, কুকিয়ে ওঠে, ছিলে যায় পায়ের চামড়া। আদিল থামলো। শক্ত চোখে দেখলো রক্তিম জেদি চোখ জোড়া, বাঘিনীর মতো চেয়ে আছে কেমন। আদিলের সতর্ক চোখ যায় অদূরে। জিহাদ চেঁচিয়ে ছুটে আসছে। আদিল চোখের পলকে রোজাকে কোলে তুলে কদম বাড়ালো গাড়ির দিকে। অগ্রাহ্য করলো ও চেঁচামেচি, মুষরামুষরি। আপনি আমার সাথে এমন করতে পারেন না। শান্ত প্যাসেঞ্জার সিটে দরজা মেলে ধরেছে। রোজাকে জোরপূর্বক বসিয়ে আদিলও উঠে বসলো। ইতিমধ্যে গাড়ি স্টার্ট হয়েছে, ছুটেছে সামনে। আদিল জানালার কাজ দিয়ে দেখতে পেল চলন্ত গাড়ির পেছনে ছুটতে থাকা জিহাদকে ডাকছে। রোজা বোধহয় উপলব্ধি করলো কিছু। ও মাথাটা ঘুরিয়ে জানালা দিয়ে তাকাতে চাইলে আদিল মুহূর্তে শক্ত করে ধরলো ওর চোয়াল। মসৃণ ভঙ্গিতে ফিরিয়ে আনে নিজের দিকে। ছলছল চোখে নিজের দৃঢ় দৃষ্টি মিলিয়ে বিড়বিড়িয়ে বলে, সহ্য করে নিতে শিখুন। আমি আমার উপর জোর খাটাতে ভীষণ পছন্দ করি। অ্যান্ড ইউ আর মাই নন মিসেস আদিল। রোজা চোখ রাঙালো। কিছু বলবে এর পূর্বেই আদিল রুক্ষ ভঙ্গিতে ছাড়লো ওর চোয়াল, ধরলো ওর নরম হাতটা। অনামিকা আঙুলে নেই তার দেওয়া আংটি। আদিল নীরবে তাকায়, শুধু দৃষ্টি দিয়ে প্রশ্ন করে। রোজা জবাব দেয় না, জেদ ধরে চেয়ে আছে। থমথমে নীরবতা ভাঙলো আদিলের অনুভূতি শূন্য কণ্ঠে। যেই আঙ্গুলে আমার দেওয়া আংটি শোভা পায় না, ওই আঙ্গুল রাখার কি দরকার? কেটে ফেলি। রোজার চোখ দুটো বড় বড় হয়ে আসে। মুখটা হা হয়ে গেছে। শিরদাঁড়া বেয়ে নামে ভয়ের স্রোত। ওর আতঙ্কিত মুখে চেয়ে আদিল হাতটা বাঁকিয়ে ধরলো। ব্যথায় ভেজা চোখে জল জমলো রোজার। ও রীতিমতো জানালার কাচের সাথে মিশে গেছে। আদিল ঝুঁকে আছে ওর উপর। শীতল গলায় প্রশ্ন করলো, আংটি কোথায়? জবাব না পেয়ে সঙ্গে সঙ্গে হাতের ওপর ভয়াবহ জোর দিতেই রোজা কোকিয়ে আওড়ালো, গাড়িতে আমার ব্যাগে। আদিল ছাড়ল না হাত। ওভাবেই রোজার মুখের ওপর থেকে ডাকে শুধু, শান্ত। শান্ত বুঝে নেয়। স্বপন রোজার ভাঙা গাড়িটা চালাচ্ছিল আদিলের গাড়ির পাশাপাশি। শান্ত ব্লুটুথে জানাতেই স্বপন চলন্ত গাড়ি থেকে জানালা দিয়ে ব্যাগ ট্রান্সফার করে দিয়েছে। শান্ত না ফিরেই প্যাসেঞ্জার সিট থেকে বাড়িয়ে ধরল ব্যাগটা। আদিল নেয় না, চেয়ে থাকে রোজার এড়িয়ে বেড়ানো চোখে। রোজার ইচ্ছে করলো মুক্ত বাম হাতে একটা চড় মারতে গুন্ডাটাকে। অসভ্য গোতাগার। ও এক পলক চেয়ে বলে, ছাড়ুন। আদিল যেন শোনে না, অপেক্ষায় যেমন। রোজা চোখ বুজে মেনে নেয় নিয়তি। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। অমন জলদস্যুর বাহুতে আটকে থেকে হাত বাড়িয়ে নিল ব্যাগটা। মুক্ত বাম হাতে কোনো রকমে তাড়াহুড়োতে বের করলো আংটি। ধরুন আপনার আংটি, সরুন এবার। আদিল সরল না, তবে বেঁকিয়ে ধরা হাতটা ছাড়লো। স্বস্তির শ্বাস ফেলল রোজা। ওর হাতটা বোধহয় ভেঙেই ফেলেছে। আদিল রুক্ষ ভঙ্গিতে চোখের পলকে আংটিটা ফের পরিয়ে দিল রোজার অনামিকা আঙুলে। নেক্সট টাইম সোজা হাত কেটে ফেলবো। খাওয়া দাওয়া একরকম বন্ধই করে দিয়েছে মেয়েটা। কিছুতেই ওর মনোযোগ নেই। পছন্দের ডিজনি দেখতেও অপারগ। মরিয়ম বেগম দুপা ভেঙে বসলেন কান্নারত হৃদির সামনে। লিভিং রুমের সোফায় এক কোণে জবুথবু মেরে বসে আছে। দু হাতে ছবির ফ্রেম। ছবিতে হৃদি রোজার কোলে পুতুল জড়িয়ে বসে আছে। মরিয়ম বেগম ধরলেন ছোট কোমল হাত দুটো। মুক্তোর মতো চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়েছে তখনও। সমানে ফুঁপিয়ে উঠেছে একটু পরপর। মরিয়ম বেগম মাথা ছুঁয়ে শান্ত করতে বলেন, মিস রোজা আসবেন শীঘ্রই, হয়তোবা ব্যস্ত, এজন্যই আসতে পারছেন না। সে তো সবচেয়ে বেশি আমাদের প্রিন্সেসকে ভালোবাসে, কিভাবে না আসবেন? স্নো হোয়াইট আর আমাকে চাই না। মরিয়ম বেগম অসহায় হন। কে বললো এমন? এ তো অসম্ভব। পুতুলের মতো ছলছল চোখ দুটো তাকাতেই মরিয়ম বেগম গলে জল হয়ে যান। মালিকের মেয়ে হওয়াতে পারেন না বাচ্চাটাকে বুকের ভেতর জড়িয়ে ধরতে। সংকোচ লাগে বড়। শুধুই মাথায় ক্রমান্বয়ে হাত বুলিয়ে বলতে থাকেন, খুব চাই, আজ না এলেও আগামীকাল সকাল সকাল চলে আসবেন। হৃদির চোখ ভিজে উঠেছে ফের, ঝর্ণার মতো ঝরে। ও বিড়বিড় করে বিড়াল ছানার মতো,
আমি চাই স্নো হোয়াইট সব সময় আমার সাথে থাকুক, যেভাবে আমার ক্লাসমেটদের মা থাকে। মরিয়ম বেগম আটকে ওঠেন, শ্বাস আটকে আসে। উপস্থিত বাকি কাজের লোকেরাও আশ্চর্যের শব্দ মেজে। হৃদির কথা মানে তারা কিভাবে না বুঝবেন। তখনও কাঁদছিল। তক্ষুনি তীব্র শব্দ হয় গাড়ি প্রবেশের। তিতান থোর ঘেউ ঘেউ করছে। গার্ডসের একাগ্র সালামের আওয়াজ ভেসে আসছে। হৃদি দ্রুত নামলো সোফা থেকে। পরনে হাঁটু লেন্থ ফ্রক। ওর ছোট ছোট কদমে দৌড়ানোতে তা কেমন উঠছে চুলের পাশাপাশি। মার্ভেলের ড্রাইভওয়ে পিষে এসে থেমেছে সারিবদ্ধভাবে। গাড়ি থামতে দেরি, শান্তর চটজল দিয়ে বেরুতে দেরি হলো না। ও দ্রুত দক্ষ হাতে মেলে ধরলো গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা। দরজার কাছে এসে দাঁড়িয়েছে তিতান থোর। ঘেউ ঘেউ করছে সমানে। আদিল নেমে এলো তক্ষুনি। ওরা এতে আরও উৎসাহিত হয়। পায়ের সাথে মিশতে চেয়ে আরও জোরালোভাবে শব্দ তুলে ডেকে ওঠে। আদিল ঝুঁকলো, ওদের গায়ে মসৃণ পশমে হাত বুলিয়ে দিল। সেভাবেই ফিরে তাকালো গাড়ির ভিতর। রোজা এক কোণে এখনও সেটে আছে। বেরোনোর লক্ষণ দেখা যাচ্ছে না। সাপের মতো ফোঁস করছে। চোখের ওই কঠিন দৃষ্টি আদিম অগ্রাহ্য করলো। বেরোনোর জন্য বলল না, তাগাদা দিল না। বসে নির্বিকার ভাব দেখে শান্ত নড়ল না। দরজা ধরে দাঁড়িয়ে থাকলো স্ট্যাচুর মতো। সরল থোর আর তিতানের ঘেউ ঘেউ ব্যতীত আর কোনো শব্দ শোনা গেল না কিছুটা সময়। সেই মুহূর্তে অদূর থেকেই বাচ্চা বাচ্চা এক কণ্ঠের ভীষণ হৃদয় বিতরক কান্নার সুর ভেসে এলো। আদিল সতর্ক চোখে তাকাতেই এলেন ছুটল দুয়ার পথে সোনালি রঙে 6টা সিঁড়ির কাছে। হৃদি দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে কাঁদতে কাঁদতে। ওখান থেকেই ডাকছে সমানে, ড্যাড, ড্যাড। রক্তবর্ণ ছোটখাটো মুখটা চোখের জলে ভেজা। ফোঁফাতে ফোঁফাতে শ্বাস প্রায় বন্ধ হয়ে আসার মতো অবস্থা। এলোমেলো হয়ে আছে মাথার চুল। কুকড়ে আসা ফ্রকটা বাতাসে উঠছে। আদিল মেয়ের মুখের দিকে চেয়ে থাকলেও শুধু একটা কথাও বলল না। বসলো দুপায়ের পাতায় ভর দিয়ে। দুহাত অল্প মেলে দিতেই তার বাহুতে হাওয়ার বেগে এসে ঝাঁপিয়ে পড়লো বাচ্চাটা। ছোট দুটো হাতে গলা জড়িয়ে সমানে কাঁদতে থাকলো। কান্নার এক ফাঁকে শুধু এক নাগাড়ে ডেকে গেল, ড্যাড, ড্যাড, ড্যাড। আদিল মেয়ের কান্না থামানোর চেষ্টা করে না। শুধু মেয়ের পিঠ বুলিয়ে দেয়। আর চোখে লক্ষ্য করে গাড়ির ভেতরে থাকা শরীরটার ছটফটের অঙ্গভঙ্গি। রোজা চোখ মুখ বুজে আছে। হৃৎপিণ্ড কাঁপছে। হৃদি কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে বলে গেল, ড্যাডি, স্নো হোয়াইট কি আর আসবে না? শি ডাজ নট ওয়ান্ট মি এনিমোর। রোজা আর বসে থাকতে পারল না। সম্ভব হলো না বসে বসে হৃদির অমন কান্না শোনার। ওর ভেতরটা এমনভাবে মুষড়ে যাচ্ছে যা অগ্রাহ্য করার সামর্থ্য নেই। হুড়মুড়িয়ে বেরোতেই বাচ্চাটার চোখ গেল রোজার ওপর। মুহূর্তে কেমন ঠোঁট ভেঙে শক্ত করে ফোঁপালো। বাবাকে ছেড়ে ছুটলো রোজার দিকে। রোজা দুহাঁটু ভেঙে বসে পড়ল। বাহুতে ঝাঁপিয়ে পড়া এইটুকুন শরীরটা যত্নের সাথে বুকের ভেতর মিশিয়ে নিল। দুহাতে পাগলের মতো এলোমেলো চুলগুলো গুছিয়ে নিতে নিতে আওড়ালো। হৃদি থামল না। এমনভাবে বুকে মিশে থাকলো, গলা জড়িয়ে রাখলো যেন ও ছেড়ে দিতেই রোজা পুনরায় চলে যাবে, হারিয়ে যাবে ওর জীবন থেকে। বাচ্চাটার করুণ স্বরের কান্নায় সব স্তম্ভিত। নিজের অজান্তেই রোজার বাম চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়ালো গাল বেয়ে। দুহাতে হৃদির কান্নারত মুখটা আগলে নিয়ে চোখ দুটো মুছিয়ে দিল। লাভের লাভ কিছুই হলো না। পর মুহূর্তে পুনরায় চোখের জল ভেসে গেল বাচ্চাটার রক্তিম ফুলো ফুলো গাল দুটো। রোজা অসহায় হয়ে মাথাটা বুলিয়ে শান্ত করতে চাইলো ক্রমান্বয়ে। চাপা স্বরে কত কিছু বলতে থাকলো, তাতেও কাজ হলো না। হৃদি কোনোভাবেই শান্ত হচ্ছে না। ওকে শান্তই করা যাচ্ছে না, উল্টো রোজাই কেঁদে ফেলেছে, অসহায় হয়ে পড়েছে। ছলছলে ভাষা ভাষা দৃষ্টি তুলে অবশেষে যখন তাকালো, একজোড়া ধূসর দৃষ্টিতে দৃষ্টি মিলল। আদিল নীরবে চেয়েছিল মাত্র, এবারে মুখ খুলল। অমন গভীর কণ্ঠে নির্বিকার ভঙ্গিতে বলা শব্দগুলো শুনে মিইয়ে গেল রোজা। তার বুকে মিশে অঝরে কান্না করার হৃদিও থমকে গেল। ইউ শুড স্টপ ক্রাইং। আর কোথাও যাবে না তোমার মাম্মা, তোমার সাথেই থাকবে। হৃদির কান্নারত ললিত চোখ জোড়া হতভম্ব হলো। বড় বড় চোখে অবুজের মতো তাকালো রোজার মুখের দিকে, তারপর বাবার দিকে। ফোঁফাতে ফোঁফাতে আওড়ালো, মাম্মাম। আদিল তাকিয়ে আছে রোজার ঘাবড়ানো চোখ বুজে থাকা মুখের দিকে। ওই মুখ পানে চেয়ে থেকেই বলে, আমার স্ত্রী তোমার কি হয়? হৃদি অস্থির হয়ে পড়ে। ঝাপসা চোখে রোজার ইতস্তত মুখ দেখে পরপর বাবার দিকে চেয়ে চুপসানো কণ্ঠে বলে, মম। শি ইজ মাই ওয়াইফ, ইয়োর মম। ইউ গট ম্যারিড।
বাচ্চা মেয়েটা স্তব্ধ চোখে বাবার মুখের দিকে তাকিয়ে থাকলো অনেকটা সময়। ওর চোখে অমন অবিশ্বাস দেখে আদিল নীরবে মাথা নাড়িয়ে মেয়েকে আশ্বস্ত করলো। হৃদি হতভম্ব চোখে অবশেষে তাকালো রোজার দিকে। জবাবে রোজা জোরপূর্বক হাসার চেষ্টা করতে পারল না। হৃদির বাচ্চা বাচ্চা আঙুলগুলো কাঁপলো যখন রোজার চোখের জল মুছতে হাত বাড়ালো। অস্পষ্ট দ্বিধাদ্বন্দ্বে জোরানো সুরে আওড়ে ডাকলো, স্নো হোয়াইট, রোজা শান্ত থাকতে চাইল। হুম স্নো হোয়াইট। হুম হৃদির সাহস বাড়ল। ও নিগুড় দৃষ্টিতে চেয়ে ফিসফিস করলো, মম। রোজার ভেতরটা কেঁপে উঠল। একটা সম্বোধন মাত্র, অথচ ওর জগৎটা কেমন এলোমেলো লাগছে। চোখ জোড়ার ঝাপসা হয়। জবাব দিতে নিলে গলা ধরে আসে। হুম হৃদি ঝাঁপিয়ে পড়ে তক্ষুনি। মা, হুম তুমি আমার মা। স্নো হোয়াইট, ইউ আর মাই মাদার, মাই মাদার। তুমি আর কোথাও যেতে পারবে না, সারা জীবন আমার সাথে থাকবে, তাই না? বলো, বলো না, বলো। রোজা নীরবে শুধু জাপটে রাখে ছোট শরীরটা। বন্ধ চোখের পাতায় ভাসে নিজের ফেলে আসা পরিবারের মুখগুলো। সাথে চোখের সামনে ভেসে যায় পুরো মুখ। অস্পষ্ট গলায় বলে, থাকবো। আদিল স্পষ্ট শুনে শব্দটি। নড়ে এবারে। এক পলক চেয়ে কদম বাড়ালো বাড়ির দিকে। বসের সাথে সাথে কদম বাড়ালো শান্ত এলেনও। খুব কাছ থেকে লক্ষ্য করলে দেখা যাবে শান্তর রক্তিম চোখ জোড়া। এলেনের মুখের অভিব্যক্তিও কিছুটা অন্যরকম। দুজনাই মুখ লুকাতে ব্যস্ত একে অপরের থেকে। বাকি সবগুলো বডিগার্ডসও সরে দাঁড়িয়েছে অনেকটা দূরে, যেমন তাদের অস্তিত্বই নেই। মরিয়ম বেগম, শাপলা বেগম সহ আরও দুজন কাজের লোক উপস্থিত আছেন। একসাথে তারা তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছেন। কি বলবেন বা করবেন বুঝে উঠতে পারছেন না। দেবেন নাকি একটা বড় সালাম? বাড়ির মালকিন যে। তাদের অমন দৃষ্টির সামনে রোজা ইতস্ততভাবে হৃদিকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ইতস্তত হবে না বুঝি? আগে তো তাদের মতন এক সামান্য কাজের লোক হিসেবেই প্রবেশ করত, কিন্তু এখন এক মুহূর্তে সবটা কেমন পরিবর্তন হয়ে গেল। রোজা আর কাজের লোকটি নেই। হৃদি তখনও দুহাতে শক্ত করে রোজার গলা জড়িয়ে রেখেছে। একটু পরপর ডাকছে মিষ্টি করে, মা। প্রত্যেকটা ডাকে রোজার ভেতরটা মোমের মতো গলে যাচ্ছে। বুক ভরে আসছে আনন্দে। প্রত্যেকটা ডাকে ও সাড়া দিচ্ছে। হুম কি? হৃদি দুগাল ভরে হাসলো, এরপর খিলখিল করে রোজার গালে গাল ঘষে পুনরায় ডাকলো, মা। রোজা অল্প হাসে, মাথা বুলিয়ে দেয়, বলে, বলো। মরিয়ম বেগম এ যাত্রায় সাহস করলেন কদম বাড়ানোর। গতকাল থেকে তিনি আঠার মতো লেগেছিলেন হৃদির। বাচ্চাটা গতকাল থেকে মন মরা হয়েছিল, কিচ্ছুটি খায়নি, গোসলও করেনি, অসহায়ের মতো শুধু বসেছিল। আর আজ সকাল থেকে দেদারসে কাঁদছিল। তিনি কাছ থেকে দেখছেন কতটা পাগল রোজার জন্য। আজ এমন সংবাদ শুনে তিনি আশ্চর্যের পাশাপাশি আনন্দিত। রোজা ভীষণ ভালো। এতগুলো বছর তারা একসাথে কাজ করেছে। সচক্ষে দেখেছে কতটা ভালোবাসে ও হৃদিকে। বাচ্চাটা এভাবেই তো আর তার ভক্ত হয়নি। মরিয়ম বেগমের একটু দ্বিধা হয়নি নতুন সম্বোধন উচ্চারণ করতে। এমনভাবে ডাকলেন যেন যুগ যুগ ধরে ডেকে আসছেন। ম্যাডাম, আপনার জন্য সে গতকাল থেকে কাছে, কিচ্ছুটি খায়নি, জোরপূর্বকও খাওয়ানো গেল না। দেখেছেন তার কি অবস্থা? গোসল তো দূরের বিষয়, মাথায় হাতও ছোঁয়াতে দেয়নি। গায়ের কাপড় চোপড় সে পরশু দিনের। রোজা আঁতকে ওঠে, ভালোভাবে তাকায় ওর উস্কো খুস্কো মাথার দিকে, পরনের ফ্রকের দিকে। মুখটা এইটুকুন হয়ে আছে শুকিয়ে। রোজা আর দাঁড়ালো না ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি ধরে হৃদিকে কোলে নিয়েছে। মরিয়ম বেগম দ্রুত বললেন, ম্যাডাম, আমি খাবার নিয়ে আসছি। রোজা এই সম্বোধনে অপ্রস্তুত হলেও প্রত্যুত্তরে মাথা দোলালো। উঠে এলো দোতলায় হৃদিকে নিয়ে। ওর রুমে পৌঁছে দ্রুত ওয়াশরুমে ঢোকে। মাথায় শ্যাম্পু করে ডলে ডলে গোসল করিয়ে শরীরে বাথরুম জড়িয়ে বেরিয়ে আসে কোলে করে নিয়ে। সদ্য গোসল করানো মেয়েটাকে দাঁড় করাতে চাইলো ডিভানে। ও দাঁড়াবে না, রোজাকেই আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। রোজা অসহায় হয়ে আর কোল থেকে নামাতে চাইলো না, তাকে কোলে নিয়েই বসলো। শুভ্র রঙা তোয়ালে দিয়ে নরমভাবে মুছতে শুরু করলো পিঠ সমান চুলগুলো। হৃদি চেয়ে আছে মুগ্ধ চোখে। বোকা বোকা ভাবে শব্দহীন হাসছে কেমন। রোজা ও নাক ছুঁয়ে বলে, কি এত হাসছো কেন? হৃদি উচ্ছ্বাস নিয়ে বলে, I am so happy right now. I am the happiest in the world. রোজার হাত থামে না, নিঃশব্দে হাসে। জেনেও চুল মুছতে মুছতে আওড়ায়, তা কেন? কারণ এখন থেকে তুমি আমার মাম্মাম, আমার সাথে থাকবে সব সময়, কোথাও যাবে না। এটা তো এখন থেকে তোমারও বাড়ি।
রোজার ব্যস্ত হাত দুটো থেমে যায়, দৃষ্টি পড়ে না অনেকটা সময়। হৃদি মিষ্টি করে ডাকতেই ওর ধ্যান ভাঙে। তোয়ালে রেখে হেয়ার ড্রায়ার চালিয়ে চুল শুকাতে ব্যস্ত হয়। হৃদি যেন ওর হাতের পুতুল, যেভাবে নাচাচ্ছে মেয়েটা সেভাবেই নাচছে। এত বাধ্য। রোজা মাথা নুইয়ে টুপ করে গালে চুমু খেলো। চুল শুকিয়ে ওর মাথায় সুন্দর একটা হেয়ার স্টাইল করলো সময় নিয়ে। এরপর একটা মিষ্টি রঙের ড্রেস পরালো। এর মধ্যে মরিয়ম বেগম খাবার নিয়ে এলেন। অনেকটা সময় নিয়ে ওকে খাওয়ালো নিজ হাতে। খাওয়া শেষ করিয়ে ক্লান্ত ওর মাথাটা নিজের কোলে নিয়ে বলল, এবার চোখ বুজে ঘুমাও। চোখ দুটো লাল হয়ে গেছে। হৃদি কোলে মুখ গুজলো ঠিক, তবে চোখ বুঝতে অপরগ। দ্বিধা জড়িত গলায় ফিসফিস করলো, ভয় হয় আমাকে রেখে যদি তুমি চলে যাও আবার। রোজার হৃদয়টা যেন কেউ খামচে ধরেছে। ও দ্রুত বলল, কোথাও যাবে না মা, তুমি চোখ বন্ধ করে ঘুমাও। উঠে দেখবে আমি এখানেই আছি, তোমার কাছেই। হৃদির ধূসর চোখ দুটোতে তারা ভাসলো। ও চোখ বুঝলো। রোজার হাত ব্যস্ত, নরম গতিতে বুলিয়ে দিতে থাকলো মাথার চুলগুলো। এতে ভীষণ আরাম বোধ করে হৃদি। পেটে মুখ গুজে শব্দ করে, বড় করে শ্বাস টেনে নেয়। তার মা, হৃদির মা, শুধু হৃদির। সূর্য ডোবার কিছুক্ষণ আগ দিয়ে দরজায় করাঘাত করলো শান্ত। সেই যে আদিল নিজের রুমে প্রবেশ করেছে আর বেরোয়নি। আদেশ ছুড়ে গিয়েছিল তাকে অপ্রয়োজনে বিরক্ত করতে না, তাই সবগুলো বাধ্যভাবে নিজেদের সঙ্গত রেখেছিল। কিন্তু এতক্ষণ কি আর চুপচাপ দাঁড়িয়ে থাকা যায়? চিন্তা হয় না বুঝি? শান্ত দরজায় পুনরায় করাঘাত করলো, ডাকলো দুবার। সারা শব্দ না পেয়ে আর অপেক্ষা করে না, দরজা খুলে প্রবেশ করে। পুরো রুম অন্ধকার হয়ে আছে। এলেন পিছু পিছু এসে বাতি জ্বালায়। আদিল সোফার হাতলে মাথা এলিয়ে রেখেছে, চোখ বোঝা, কোনো নড়চড় নেই। শান্ত ডাকলো, বস। এ যাত্রায় আদিল কাতর স্বরে গোঙালো। পুরুষালী সেই সরু রুক্ষ জখমিত শোনালো। অসুস্থতার সেই গোঙানো সুরে পুরো ফ্লোর জুড়ে হুড়োহুড়ি লেগে যায়। শান্ত হন্তদন্ত কদমে এসে ছুঁয়ে দেয় আদিলের দুর্বল মাথা। ছুঁয়েও ঘাবড়ে ওঠে। পুরো শরীর মনে হয় পুড়ে যাচ্ছে। ব্যস্ত গলায় ডাকে, বস বস। প্রত্যুত্তরে আদিল শুধুই গোঙালো কোনো রকমে। শান্ত দ্রুত হাতে খুলে পরনের কোটের বোতামগুলো। কোট খুলে এরপর ভেস্টের বোতামগুলো এক এক করে খোলে। শার্টের দুটো বোতাম খুলে শুইয়ে দেয় সোফাতেই। এলেন ইতিমধ্যে ব্যস্ত হাতে ফোন বের করেছে। কল করলো আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকারকে। কল রিসিভ হলো মুহূর্তে। এলেন দ্রুত জানালো, বসের মাইগ্রেনের ব্যথা উঠেছে সম্ভবত, গায়ে তীব্র জ্বর। আদিল খন্দকার তক্ষুনি বললেন, আমি আসছি ডক্টর, মুজাফফরকে নিয়ে। শান্ত তখন ব্যস্ত ভঙ্গিতে আদিলের কপালে নিজের রুক্ষ আঙুলগুলো ঘষতে ঘষতে ডাকলেন, বস বস। জবাব এলো না। তবে আদিলের চোখ জোড়া নড়ল। ঘন ঘন শ্বাস ফেলছে, হিসহিস করছে খাঁচাবন্দি এক জখমিত সিংহের মতো। এলেনের চোখ গেল আদিলের মুঠোবন্দি হাতের দিকে, যা ঝুলে আছে সোফার বাইরে। নিচে পড়ে আছে ম্যানি ব্যাগটা, রাখলো টি টেবিলের ওপর। ঝুলে থাকা হাতটা সোফায় ওঠাতে যেয়ে খেয়াল করলো আদিলের মুঠোয় কিছু আছে। এলেন চেষ্টা করলো মুঠো খোলার। অনেকক্ষণ চেষ্টা করার পরে এক পর্যায়ে খুলে গেল আপনা আপনি। পাতলা কাগজের মতো কিছু একটা উড়ে উড়ে পড়লো জমিনে। সেটা তুললো এলেন। মুহূর্তে মুখের রং বদলে গেল। ওর মুখের অবস্থা দেখে শান্তর হাত থামে। ও নিজে এগিয়ে এসে হাত থেকে নিল কাগজটা। থমকায় ওর দৃষ্টি। কাগজ না, ছবি। খুবই পুরাতন একটা পাসপোর্ট সাইজের ছবি। ছবিতে থাকা মানুষটাকে চিনতে শান্তর কিছুটা সময় লাগলো। এখনকার রোজার চেহারার সাথে হুবহু মিল নেই যে। কত বছর আগের ছবি এটা। ছবিতে রোজা একটি ক্যাফের সামনে বসে আছে, খুবই ইয়াং দেখতে। গায়ে ওয়েট্রেসের অ্যাপ্রন, মাথায় ক্যাপ, চুলগুলো পনিটেল বাঁধা। একটা বিড়ালের মাথা ছুঁয়ে হাসছে। ঢোক গিলল শান্ত। পাসপোর্ট সাইজের ছবির মতো সাদা কাগজটিও পাসপোর্ট সাইজের। পেছনে সাদা ফকফকে কাগজে ছোট ছোট অক্ষরে অনেক কিছু লেখা, অনেকটা বায়োডাটার মতো। হাতের লেখা চিনল শান্ত। হাতের লেখাগুলো আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকারের। ওখানে রোজার নাম, বাবার নাম, মায়ের নাম ধরে রোজা আপাতত কি করছে, কিসে পড়ছে তাও লেখা। শেষে ছোট করে লেখা, শি হ্যাজ আ বয়ফ্রেন্ড। ওই লাইনটায় কেটে দেওয়া। তার মানে কি দাঁড়ায়? মিস রোজা এখানে কাজে এসেছে কিভাবে? আদিল মির্জার আদেশে? এতগুলো বছর এখানে কাজ করছেও তার ইশারায়? এইসব প্রি প্ল্যান্ড করা ভাবতেই ও শিউরে ওঠে। শান্তর হাতটা পড়ে যায়। ওর শরীরে যেন রুহ নেই। এলেনের মুখের দিকে তাকালো। কথা বলতে চাইলে একটা শব্দ আসে না। এলেনের অবস্থা অবশ্য শান্তর থেকে বেশ ভালো। ও সেদিনই বুঝেছে জল অনেক গভীর। শান্ত কাজ ছুঁয়ে চোখের ইশারায় বোঝালো পরে বলবে। শান্ত ছবিটা রাখলো আদিলের পাশে। আর একটা শব্দ
শব্দ উচ্চারণ করলো না। পুনরায় গিয়ে বসের ভাঁজ করা কপাল মালিশ করতে থাকলো। ব্যস্ত হকচকানো আনোয়ার খন্দকারের পেছন পেছন এসেছে ডাক্তার মুজাফফর উদ্দিন। তাদের দুজনার পেছনে স্বপন, ক্লান্ত ও ধ্রুব আছে। আনোয়ার সাহেব এসেই ছুলেন আদিলের মুখ। কেমন ভয়ার্ত গলায় ডাকলেন, বস বস। আদিউল, আদিউল। মুজাফফর সাহেব এসে সরিয়ে দিলেন চিন্তিত আধবুড়োটাকে। মুখ বেঁকিয়ে নিজে ছুলেন আদিলের কপাল। মুহূর্তে তিনি ব্যস্ত হলেন আদিলকে নিয়ে। দুজনকে ইশারা করলেন আদিলকে বিছানায় শুয়ে দিতে। শান্ত আর এলেন বসকে ধরে বিছানায় শুয়ে দিল। স্বপন দ্রুত খুলল পায়ের জুতো জোড়া, এরপর মোজা। গায়ে কমফোর্টার মেলে দিল এলেন। পাশেই বসলেন মুজাফফর সাহেব। মুজাফফর সাহেবের পেছন পেছন বেরিয়ে এসেছেন আনোয়ার সাহেব। তার পেছনে শান্ত এলেন। স্বপন আর ক্লান্ত তখনও থার্ড ফ্লোরে। মুজাফফর সাহেব বেজায় বিরক্ত এদের ওপর। কি করিস তোরা? মনে তো হচ্ছে বস ঘুমাই নাই ফর এ লং টাইম। মুখ নাই, রেস্ট করাতে পারিস না? আনোয়ার সাহেব ভ্রু নাচালেন অদ্ভুতভাবে, বললেন, এখন থেকে নেবে। মুজাফফর সাহেব থমথমে মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে চেয়ে বললেন, শুনলাম বিয়ে করে নিয়ে এসেছে। আনোয়ার সাহেব মাথা দুলালেন। শান্ত আর এলেন চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলো। মুজাফফর সাহেব গাড়ির সামনে আসতে দরজা মেলে ধরল। গাড়িটা মির্জা বাড়ি থেকে বেরিয়ে গেল ধীরে সুস্থে। এ যাত্রায় তাকালো শান্ত আনোয়ার সাহেবের দিকে। আনোয়ার সাহেব অবুঝ সাজলেন। এলেন ফটাফট জিজ্ঞেস করলেন, বসের হাতের ওই ছবিটা কত বছর আগের? তখন প্রিন্সেস। এলেন পুরো কথাটা শেষ করে না। আনোয়ার সাহেব হাঁটা ধরলেন বাড়ির ভেতর। তার দুপাশে শান্ত এলেন। গার্ডেনার ইলিয়াস উদ্দিন তখন ভেতর থেকে বেরিয়ে আসছিলেন তিতান আর থোরকে নিয়ে। দুটো ঢুকেছিল ভেতরে। তাদের পাশ কাটালেন আনোয়ার সাহেব। থমথমে মুখে সিঁড়ি বাইতে বাইতে মুখ খুললেন, প্রিন্সিপালের বয়স তখন 1 বছর 2 মাস। ব্যাস এতটুকুই। আনোয়ার সাহেব আর কিছু বললেন না। আর কথা বাড়ালো না এলেন শান্ত। তারা বুদ্ধিমান। একে দুয়ে সবটা বুঝতে সময় লাগলো না। ইট ওয়াজ আ লং জার্নি। ঘড়ির কাঁটা 11:40। গ্লাস ওয়াল দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে অর্ধখণ্ডিত চাঁদটা। অন্ধকার রুমে শুধুমাত্র চাঁদের আলো এসে পড়েছে। ওই আলোয় আবছা দেখা গেল আদিলকে। বিছানা ছেড়ে উঠে এসে বসেছে সোফায়, উদাম শরীর। কোনো রকমের লুজ একটা ট্রাউজার কোমরে ঝুলে আছে। সামনে টি টেবিলে ড্রিঙ্কসের গ্লাস। ও পিচ্ছি গ্লাসটা ভরল। এক টানে গলায় ঢেলে গোঙালো তেতো স্বাদে। একটা সিগারেট ধরাতে ধরাতে মাথাটা এলিয়ে দিল হাতলে। জ্বলন্ত সিগারেট যখন ঠোঁট ছোঁয়ালো মাথা ভার ভার লাগলো। মনে হলো সব ডুবে যাচ্ছে, কোথাও একটা মিশে যাচ্ছে। মনে হচ্ছে আদিল অন্ধকার কোনো ব্ল্যাক হোলে একা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওই অন্ধকার তাকে ডুবিয়ে নিচ্ছে ভীষণ অতলে। তখনই চোখের পাতায় ভাসলো সুন্দর একটা মুখ। ওই পুরো অন্ধকারের মধ্যে এই মুখখানি চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। তার অন্ধকার দুনিয়ায় মুহূর্তে আলো জ্বলল যেন। আদিলের হার্টবিট শান্ত হয়, অন্ধকার কাটাতে থাকে। ভ্রমের মাঝে এসে নীরবতা ভাঙে। বাতাসের মতো নরম স্বরে কেবলই বিড়বিড় করে, চাঁদটা ঠিক তালুকদার বাড়ির ওপরে জ্বলজ্বল করছে। চাঁদের আলোয় আর মিহি বাতাসের স্পর্শে চারপাশটা ভীষণ আদুরে লাগলেও ভেতরটা হয়ে আছে থমথমে নিষ্প্রাণ। চঞ্চল রাজুও কেমন চুপসে গিয়েছে। সারাটা দিন পেরিয়ে এত রাত হতে চলল, অথচ ছেলেটা একটা কিছু মুখে তোলেনি। প্রায় নিত্যদিনই খুঁড়ে খুঁড়ে হাঁটতে বেরোতেন আজিজুল সাহেব। আজ আর ভদ্রলোক বাড়ি থেকেই বেরোননি। সারাদিন রুমে বন্দি হয়েছিলেন। নিপা বেগম কিছুক্ষণ আগেই স্বামীকে জোরপূর্বক এনে বসিয়েছেন ড্রয়িং রুমে। টি টেবিলেই রাতের খাবার পরিবেশন করেছেন। চোখ রাঙিয়ে বোঝালেন খেতেই হবে। এরপর নিজ হাতে ছেলেকে খাইয়ে নিজেও দুমুঠো ভাত মুখে নিয়েছেন। খেয়ে চুলোয় চা বসিয়েছেন আজিজুল সাহেবের জন্য। চাখর মানুষটা আজ সারাদিন 1 কাপ চাও খায়নি, তাই চটজলদি এখন বানিয়ে দিচ্ছেন। বানিয়ে হাতে ধরিয়ে না দিলে খেয়ে যাবেই না কোথাও। চা লোভিজে সামনে পেলে ঠোঁট ছোঁয়াবেই। আজিজুল সাহেব অসহায় মুখ করে তাকালেন স্ত্রীর দিকে, তারপরে হাতে ধরানো চায়ের কাপের দিকে। চেয়ে থেকেই ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেললেন। এখন মেয়েটা আর বাসায় থাকার কথা ছিল। তার পাশেই বসে টেলিভিশন দেখতে দেখতে দুষ্টুমি করার কথা ছিল, অথচ মেয়েটার চিহ্ন মাত্র নেই। বুকের ভেতরটা ভার ভার লাগছে। একটা দিন কাটাতে পারছে না, রাত কাটছে না। তাহলে কিভাবে পারবেন দিনের পর দিন মেয়ে ব্যতীত জীবন কাটাতে? অসহায় তিনি অবশেষে ঠোঁট ছোঁয়ালেন কাপে, আওড়ালেন, ঘরদোর কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছে। নিপা বেগম ছটফট করছেন জানালার কাছে দাঁড়িয়ে। এ যাত্রায় পুনরায় জানালার পর্দা সরিয়ে এক পলক বাইরে তাকিয়ে ভালোভাবে দেখলেন, যেন নিশ্চিত হচ্ছেন। চিন্তিত কণ্ঠে বললেন, রোজার বাবা, বাইরে তো দেখছি এখনো কতগুলো গার্ড।
ওরা এখনো কেন আছে? চমকে উঠেছেন ভদ্রলোক, বললেন, সকল দিকে না সব চলে গেল, আবার আসবে কেন? বলতে বলতে ভদ্রলোক চায়ের কাপ রাখলেন টি টেবিলের ওপর, দ্রুত ক্র্যাচ ধরে কোনো রকমে উঠে দাঁড়ালেন, আওড়ালেন, নাকি যায়নি? রাজু ছুটে এসে দাঁড়িয়েছে জানালার কাছে। তাদের প্রধান ফটকের ওখানে কয়েকটি বডিগার্ড এখনও পাহারা দিয়ে রেখেছে। আজিজুল সাহেব ওদের ভালোভাবে লক্ষ্য করেন, সবগুলোর হাতে বন্দুক। ওরা ক্ষিপ্ত ভঙ্গিতে তাক করে আছে কোথাও একটা। অসন্তুষ্ট হলেন আজিজুল সাহেব। এখনো এমন পাহারা দিয়ে রেখেছো কেন? কি সমস্যা ওদের? আমার মেয়ের জীবন নষ্ট করেও শান্ত হয়নি। একটা বিবাহিত তো করছো। তোমরা থাকো ভেতরে, আমি গিয়ে দেখছি। স্বামীর হাতটা চেপে ধরলেন নিপা বেগম, ভয়ার্ত দৃষ্টির ইশারা দিয়ে বোঝালেন আবারও তাকাতে। আজিজুল সাহেব বিরক্ত চোখে তাকাতেই আঁতকে ওঠেন। তাদের দুয়ার ভেঙে যে গাড়িগুলো ঢুকতে চাচ্ছে ভেতরে, তাদের উদ্দেশ্য অজানা, তবে শুভকর নয় তা বোঝা যাচ্ছে। ওইসব গাড়িগুলোতে থাকা ভিন্ন পোশাকের লোকগুলো এক প্রকার বাড়ি ধ্বংস করতে চাচ্ছে যেন। ওরা বন্দুকের গুলি ছুটছে ঠিক বাড়ির দিকে, আর তাদের ফটক পাহারা দিতে থাকা বডিগার্ডগুলো প্রতিরোধ করছে সমানে। ওরা না থাকলে হয়তোবা ইতিমধ্যে ভেতরে ঢুকে তাদের জানে মেরে ফেলতো। গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে নিপা বেগমের, জাপটে ধরলেন ছেলের শরীর। ইতোমধ্যে গোলাগুলির তীব্র শব্দে কেঁপে উঠেছে তালুকদার বাড়ির ভূমি পর্যন্ত। দুজন গার্ড এসে দাঁড়িয়েছে তাদের বাড়ির বন্ধ দরজার সামনে। ওদের ছোড়া এক একটা গুলির শব্দে আজিজুল সাহেবের হাত কাঁপে। উনি চিৎকার করছেন, কারা ওরা? কেন হামলা করছে? প্রত্যুত্তর করেনি কেউ। তবে আদিল মির্জা রেখে যাওয়া গার্ড কোনো সাধারণ গার্ড তো নয়। এই যে অজানা অচেনা প্রায় 2 গাড়ি ভর্তি লোকজন এসে হামলা চালালো, তাদের সামলানোর জন্য আদিল মির্জা রেখে যাওয়া ওই 6-7 জন কেমনই যথেষ্ট। রক্তাক্ত এক তাণ্ডব চলল উঠোন জুড়ে। সবকিছু যখন শান্ত হলো, উঠোনের মাটিতে 4টা লাশ পড়ে রইল। গুরুতর আহত হয়েছে তালুকদার বাড়ি পাহারা দেওয়া গার্ডদের একজন। বুকে গুলি লেগেছে, ভরভর করে রক্ত বেরোচ্ছে। নিপা বেগম থরথর করে কাঁপেন ওই দৃশ্যে। কদম বাড়াতে নিলেও কেমন মিইয়ে যান, তবুও ঠায় দাঁড়িয়ে থাকতে পারে না। এতক্ষণ ওরা তাদের সুরক্ষায় চাদরে আগলে রেখেছিল, বাঁচানোর চেষ্টা মশগুল ছিল। তাদের এতক্ষণ ধরে সুরক্ষিত রাখা একজন মরতে বসেছে, তা কিভাবে দাঁড়িয়ে দেখবেন? ভদ্রমহিলা ছুটলেন দরজার দিকে, থামাতে পারেননি আজিজুল সাহেব। নিপা বেগম দরজা খুলে বেরুলেন দ্রুত। ইতিমধ্যে হইচই পড়েছে বাকিদের মধ্যেও। গুলিবদ্ধ ছেলেটি পড়ে আছে উঠোনের মাটিতে। নিপা বেগম গিয়ে শাড়ির আঁচল দিয়ে চেপে ধরলেন ছেলেটির বুক। ভরভর করে বেরুনো রক্ত আটকালেন কোনো রকমে। ইতিমধ্যে গার্ডদের একজন গাড়ি ড্রাইভ করে কাছেই এনেছে, ওকে হসপিটালে নেবে। গ্লাস শাওয়ার এক্সক্লোজারের ভেতরে দৃঢ়ভাবে দাঁড়ানো পেটানো শরীরটা উন্মুক্ত, অবাধ্য, অসামাজিক। ওয়াল সিলিং শাওয়ার থেকে বৃষ্টির মতো ঝরছে কনকনে ঠান্ডা জল, ভিজিয়ে দিচ্ছে চওড়া কাঁধ, সুগঠিত বুক আর টান টান বাহু। চওড়া ডান কাঁধের বাজ পাখির ট্যাটুটা জলের স্পর্শে সতেজ হয়ে আছে। মনে হচ্ছে এই তো 2 পাখা ঝাপটে উড়াল দেবে। মেসি আন্ডারকার দেওয়া চুলগুলো চোখের ওপর লেপটে আছে, ধূসর রঙা চোখজোড়া আধবোঝা। ঘন ঘন নেওয়া প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে গাঢ়ভাবে ওঠানামা করছে সুগঠিত উন্মুক্ত বুক। বেশ অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকলো ঝর্ণার নিচে। গ্লাস শাওয়ার এক্সক্লোজারে দরজাটা আধ খোলা ছিল, বাইরে দাঁড়িয়ে ছিল শান্ত, দৃষ্টি জমিনে। আদিল বেরিয়ে এলো এই যাত্রায়, ছন্নছাড়া ভঙ্গিতে গায়ে জড়িয়ে নিয়েছে কালো রঙের বাথরোব। শান্ত নির্বিকার মুখে বলল, রওশন আহত হয়েছে। আদিলের কদম থামল না, বিশেষ পরিবর্তন হলো না অভিব্যক্তির। এলেন আর চোখে বসের বিশেষ প্রতিক্রিয়া না দেখে নিজেই বলল, পুরোটা মরতে মরতে আবারও শুরু করেছে। ম্যাডামের পুরো ফ্যামিলি মারার আদেশ দিয়েছিল সম্ভবত, আর কলের ওপর কল তো দিয়েই যাচ্ছে সকাল থেকে। জেনে গিয়েছে বিয়ের বিষয়টা। আদিল শুনল, তবে সে বিষয়ে কোনো কথা বলল না, মতামত দিল না। শুভ্র রঙা তোয়ালে দিয়ে এলোমেলো ভঙ্গিতে মাথা মুছতে মুছতে অস্পষ্ট প্রশ্ন করল। কি করেছে? শান্ত প্রশ্নের সাথে সাথে জবাব দিল, ম্যাডামের পরিবার ঘুমোচ্ছে আপাতত। ভয় পেয়েছিল ভীষণ। ভয় পেলেই বা কি, রাত হয়েছে, ঘুম তো আসবেই, তাই না? আদিলের ব্যস্ত হাত থামলো চলন্ত কদম। সে ঘাড় ফিরিয়ে তাকাতেই শান্তর বুকটা ছ্যাদ করে উঠল। ধূসর চোখের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে মেরুদণ্ড বেয়ে ভয়ে শিহরণ ছুঁয়ে গেল। ও দ্রুত শ্বাস আটকে যন্ত্রের মতো বলে গেল, ম্যাডাম প্রিন্সেসকে ঘুম পাড়াচ্ছেন।
সন্তুষ্টিজনক জবাবে আদিলের দৃষ্টি সরল, নড়ল কদম। বুক ভরে স্বস্তির শ্বাস ফেলল শান্ত। ওর মনে হচ্ছিল এই বুঝি বস ওর গর্দান কেটে ফেলল। এলেন অবশ্য খুশি হয়েছে, একদম ঠিকই আছে। দেখছে না বসের মেজাজ খারাপ, তারপর আবার ইন্টু পিন্টু খেলতে চাইলো কেন? কানে নিচে কয়টা বস দিলেই না দারুণ হতো। খেয়েছে কিছু? আদিলের দ্বিতীয় প্রশ্নে থমকালো শান্ত। খেয়াল করলো রোজা সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলেনি, আর না দোতলায় ওই রুম থেকে বেরিয়েছে। এবারে জবাবটা এলেন দিল। খায়নি, মিসেস মরিয়ম এসে জানিয়েছিল। আদিলের কদম থেমেছে গিয়ে গ্লাস ওয়ালের সামনে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে, থমথমে মুখে চোয়াল শক্ত হলো আরও গাঢ়ভাবে। দৃষ্টি গিয়ে পড়ল সুদূর প্রধান ফটকের দিকে। বডিগার্ড সব একত্রে দাঁড়িয়ে, সম্ভবত কোনো ঝামেলা হয়েছে। শান্ত বিষয়টা লক্ষ্য করে মুহূর্তে, গম্ভীর মুখে দ্রুত বেরিয়ে আসে। পেছনে এলেনও। রোজা অসহায় চোখে দেখলো তার বুকের মধ্যে ডুবিয়ে রাখা ছোট্ট মাথাটা। একটু পরপর মাথাটা উঁচিয়ে চোরের মতো তাকাচ্ছে রোজার মুখের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিললেই দ্রুত চোখ জোড়া বুজে নিচ্ছে। রীতি আজ সারাদিন রুম ছেড়ে বেরোয়নি, রোজার পাশ ঘেঁষেছিল। রোজা বসলে পিছু পিছু বসছে, রোজা বসলে পিছু পিছু বসেছে, ও দাঁড়ালে পিছু পিছু দাঁড়িয়েছে। অনেকটা সময় ধরে মিহি স্বরে রোজা একটা গল্প বলছিল। গল্পটা সিংহ আর শিয়ালের। ঘণ্টাখানেক ধরে ওকে ঘুম পাড়াতে অনেক গল্প বলা শেষ। গল্প একটার পর একটা শেষ হচ্ছে, অথচ এই মেয়ের চোখে ঘুম আসার খবর নেই। বিড়ালছানার মতো বড় বড় চোখে চেয়ে আছে কেমন। ঘুম আসছেই না। হৃদয় জোরালো ভাবে মিশে যায় বুকের সাথে। পিটপিট করে চেয়ে একটুকুন গলায় বলে, আসছে। রোজা অসহায় হয়ে পড়ে। ঘন্টাখানেক ধরে শুনছি এ কথা। হৃদয় ঠোঁট ভেঙে ডাকলো, মা। রোজা গলে গেল অমনি। দীর্ঘশ্বাস ফেলে আরও ভালোভাবে ওর শরীরটা বুকে জড়িয়ে ছোট নাকে ঠোঁট ছুঁয়ে বলল, কি বলতে চাইছো? হৃদয় ফিসফিস করলো, আমি রাতে ঘুমালেই তো তুমি চলে যেতে এই বাড়ি থেকে, তাই আমার ঘুমোতে ভয় হচ্ছে। আমি স্কার্ড। রোজা গভীরভাবে দেখলো ছোট পুতুলের মতো মুখটা। চোখ জোড়া ভিজে এলো। মনে পড়লো বাবা মায়ের কথা, ছোট ভাইয়ের কথা, নিজের বাড়িটার কথা। অসহায় অনুভব করলো বড্ড। ও চাইলেও যে যেতে পারবে না, আর সম্ভব না। ওর জীবন যে কখনো আগের মতো হবে না। সারাটা জীবনের জন্য অতপ্রতভাবে এই বাড়ি আর আদিল মির্জার সাথে তার নাম জুড়ে গেছে, জুড়ে গেছে ভাগ্যের সাথে ভাগ্য। রোজা চোখ বুজে এক মুহূর্তের জন্য নিজেকে সামলে হৃদয়ের মুখটা আদর করে বলে, কোথাও যাবো না মা, তোমার সাথেই থাকবো, তুমি নিশ্চিন্তে ঘুমাও। হৃদয় গাল ভরে হাসলো। রোজার গলায় দু হাত জড়িয়ে এক কদম গায়ের ওপর উঠে গেল। বুকে মাথা রেখে নিয়ে যাওয়া গলায় আওড়ালো বাচ্চা বাচ্চা কণ্ঠে, মম। রোজার মাথায় হাত বুলিয়ে বলে, হৃদয়ের কণ্ঠ অস্পষ্ট হয়ে এলো, ডোন্ট লিভ মি। ওই বাক্যে কি ছিল রোজার জানা নেই, কিন্তু তার চোখ জোড়া ভরে এলো। গড়গড় করে চোখের জলে গাল ভিজে গেল। ভেজা চোখে দেখলো ঘুমন্ত ছোট মুখটা। ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেও বিড়বিড় করে যাচ্ছে একটাই কথা, কিভাবে সহ্য হবে তার। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে মনে হলো। রোজা আলতোভাবে জড়িয়ে রাখলো হৃদিকে। মুখ নামিয়ে চুমু বসালো ঘুমন্ত মুখ জুড়ে। নিঃশব্দে রুমে ভাঙা কণ্ঠে আওড়ালো, হাউ ক্যান আই লিভ ইউ অ্যালোন বাচ্চা? মমি লাভস ইউ আ লট। রোজার চৌচোরা সম্ভবত লেগে এসেছিল। ফোনের মৃদু শব্দে ঘুমটা ছুটে গেল। উঠতে চাইলে খেয়াল করলো হৃদি মুঠোবন্দি করে রেখেছে তার বুকের দিকের কাপড়। রোজা হেসে ফেলে নিঃশব্দে, আলতোভাবে ছাড়ায় ছোট্ট হাতটা কমফোর্টারের ভেতরে ভালোভাবে ঢেকে ঢুকে উঠে দাঁড়ালো। ফোনটা সাইড টেবিলের ওপর রাখা। রোজা ফোন হাতে তুলে নিল। সকালবেলায় যেই সিম দিয়ে জিহাদ মেসেজ করেছিল, ওটা দিয়ে অনেকগুলো মেসেজই এসে আছে। রোজা হৃদিকে নিয়ে সারাদিন এত ব্যস্ত ছিল যে এসবে খেয়াল রাখার সময় ছিল না। এ যাত্রায় সময় নিয়ে মেসেজগুলো পড়বে বলে ঠিক করতেই চোখ গেল জিহাদের শেষ দুটো মেসেজে। হি ইজ ডেঞ্জারাস রোজা, স্টে অ্যাওয়ে ফ্রম হিম। আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখা করো একবার প্লিজ, আমার অনেক কিছু বলার আছে। রোজা চমকে ওঠে। কোন বাইরে? কোথায়? এই বাড়ির বাইরে না তো। ও কিভাবে জানলো রোজা এখানে? রোজা জুতোতে পা গলানোরও সময় পেল না। নগ্ন পায়ে ছুটলো দরজার দিকে। রুম থেকে বেরিয়ে করিডোর দৌড়ে পার করে সিঁড়ি ধরল। মরিয়ম বেগম তখন সবেমাত্র খাবারের ট্রে হাতে সিঁড়ির প্রথম ধাপে পা রেখেছিলেন। রোজাকে এমন হন্তদন্ত ভঙ্গিতে নামতে দেখে চিন্তিত হলেন। সাবধানী গলায় বললেন, ধীরে সুস্থে নামুন ম্যাডাম, কি হয়েছে আমাকে বলুন।
রোজা শুনলো না, তাকালো না, সিঁড়ি বেয়ে নেমে ছুটলো দুয়ারের দিকে। দুয়ারের সামনে আসতে অস্পষ্ট ভঙ্গিতে নীরবতা ভেঙে আসা গোঙানির আওয়াজ শুনতে পেল। চিনতে পারলো জিহাদের কণ্ঠ। প্রধান দরজা তখন অল্প খোলা, বডিগার্ড কিছু ভেতরে, বাদবাকি সব দরজার ওপারে। শান্ত আর এলেনকেও দেখা গেল। অত দূর থেকে মারার শব্দ ভেসে আসছে। রোজা আঁতকে ওঠে। ছেলেটা কি পাগল, মাথা খারাপ, এখানে চলে এসেছে? ওকে এভাবে মারছে নাকি? রোজা ছুটে বেরোতে চাইলে বাদ সারলো দুয়ারের সামনে দাঁড়ানো গার্ড দুটো। রোজা ওদের তোয়াক্কা করে না। সে ইতিমধ্যে একটা ব্যাপার লক্ষ্য করেছে, তা হচ্ছে গার্ডরা তাকে কখনো ছোবে না, তা তাকে আটকানোর জন্য হলেও। যা করার দূর থেকেই করে। রোজা মুহূর্তে ধেয়ে এগুলো। গার্ড দুটো আপনা আপনি সরে গেল, এমন ভাবে যেন রোজা কোনো ভাইরাস, ছুলে ওই রোগে ওরা মরে যাবে। রোজা দৌড়ালো ড্রাইভওয়ে ধরে। নগ্ন পায়ে ছোটা তার মুখের ওপর পড়ছে। ড্রাইভের পাশে দাঁড়ানো সব আউটডোর ল্যাম্পপোস্টের সাদা আলো। খোপায় বাঁধা চুলগুলো ছুটে পিঠ ছুঁয়ে কোমর বেয়ে নামলো। মৃদু বাতাসে তা দুলছে। দ্রুত ভঙ্গিতে ছোটা ফর্সা নগ্ন পায়ে সম্ভবত কিছু একটা বিঁধেছে। রোজা মৃদু কণ্ঠে গুঙিয়ে ওঠে, তবে থামলো না। এ যাত্রায় দৌড়ানো রোজাকে লক্ষ্য করলো শান্ত, এলেন সহ বাকিরাও। ওরা আশ্চর্য হয়ে আছে। ওদের পলক পড়ে, মস্তিষ্ক নড়ে। ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা বডিগার্ডের দ্রুত দৃষ্টি নামে। মাথা সহ শরীরটা একসাথে সৈনিকের মতো ঘুরে যায়। বড় দরজাটা চোখের পলকে বন্ধ হয়। সবগুলোর পিঠ দেখে রোজা হতবিহ্বল। হঠাৎ এমন কাণ্ডে কিংকর্তব্য বিমূঢ়। প্রত্যেকের অমন প্রতিক্রিয়াতেও থামলো না চলন্ত কদম। ছুটতে ছুটতে ও চেঁচাতে চাইলেও শান্ত এলেনের উদ্দেশ্যে, কিন্তু পারল না। কণ্ঠ ডুবে গেল বেরোনোর আগেই। অনুভব করলো নিজের নরম পেটের ওপর এক শক্ত থাবা, সিংহের থাবার মতো রুক্ষ স্পর্শে রোজা ভয় ছিটিয়ে যায়। পর মুহূর্তে হাওয়ায় উঠে আসে তার এইটুকুন পাতলা শরীরটা। তার পিঠের সংস্পর্শে আসে এক শক্ত উন্মুক্ত বুক। রোজার শীতকার দিয়ে ওঠে। আতঙ্কে মাথা ঘোরাতেই সাদা আলোয় ধূসর রঙা চোখে দৃষ্টিতে দৃষ্টি মেলে। থমথমে গভীর স্বরে ওই কঠোর এক একটি শব্দে রোজার মুখে, আতঙ্কিত মুখে আধার নামতে থাকে। You wanna run from me? Run, run, run! Yes, your turn. Run if you want. It won't save you. I will kiss you, just like this. ভূমিকম্পের মতো কাঁপে রোজার শরীর। শক্ত হাতের স্পর্শেও মিইয়ে যায়। শক্ত করে বুঝে নেয় চোখ জোড়া। তখনও অস্পষ্ট ভঙ্গিতে ভেসে আসছে জিহাদের করুণ স্বর। রোজা অসহায় কণ্ঠে আওড়ায়, ওকে যেতে দিন প্লিজ, মারতে নিষেধ করুন, মারতে নিষেধ করুন। রোজার কথা শেষ করতে পারল না। যেভাবে হাতে থাকা বই উড়িয়ে আবার হাতে রাখে, ঠিক ওভাবেই ওই জিরো ফিগারের শরীরটা অমনভাবে মাটির ওপরে রেখে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আদিল। পার্থক্য, তখন রোজার পিঠ তার বুকে মিশেছিল। এ যাত্রায় উন্মুক্ত বুকের সংস্পর্শে আসে বুক। রোজার পুরো নারী সত্তা কেঁপে ওঠে। ছলছলে দৃষ্টি তুলে যখন ও তাকালো, ঘাবড়ে গেল। অমন তীক্ষ্ণ চোখ জোড়া রক্তিম হয়ে আছে, যেন রক্ত বেরোবে। রোজার শ্বাস গলায় আটকে যায়। ওই দৃষ্টি থেকে দৃষ্টি সরানোরও সাহস পায় না কিছুটা সময়। এ পর্যায়ে দৃষ্টি সরালো যখন দু হাতে আদিলকে ঠেলে সরিয়ে নামতে ওই উন্মুক্ত বুকে হাত রাখলো। হাত জোড়াও কাঁপলো। সঙ্গে সঙ্গে কানের কাছে থাকা মুখ থেকে মৃদু ভারী কি শ্বাস নেওয়ার আওয়াজ শোনা গেল। রোজা লজ্জায় হাঁসফাঁস করে। ফের শুনতে পায় জিহাদের আর্তনাদ। দাঁতে দাঁত পিষে ওঠে, ওকে যেতে দিন। আদিল নির্বিশেষ চোখ চেয়ে থেকে অনেকটা সময় পরে আওয়াজ তোলে, শান্ত। শান্ত ফিরল না। ওভাবে ঘুরে দাঁড়িয়ে থেকেই বলল, ইয়েস বস। গার্বেজটাকে সোজা গ্রামে ফেলে আসবি, বলে দিবি ওকে আমি ঢাকা শহরে দেখলে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। ইয়েস বস। রোজার পাপড়িগুলো কাঁপে থরথর করে। বাইরের মারধর নেমেছে, আর শব্দ আসছে না। রোজার শ্বাস প্রশ্বাস শান্ত হয়। আওড়ায়, ছাড়ুন ছাড়ুন। আদিল মনে হলো ওই কথা শুনল না। নির্বিশেষ চোখে দেখলো শুধু তার মুখের খুব কাছে থাকা সুন্দর মুখটা। রোজা আর চোখে চেয়ে রেগেই যায় এবারে। মাঝপথে এমন বিশ্রী ভাবে ধরে রাখার মানেটা কি? ব্যাস, বেফাসে মুখ দিয়ে এমন প্রশ্ন বেরোয় যা করে ও নিজে অপ্রস্তুত হয়ে পড়ে। আপনার কি চাই আমার কাছে বলুন তো। আদিলের জবাবটা ভীষণ সময় নিয়ে আসে। আমি কি চাই তা যদি বুঝতে অসুবিধা হয় মিসেস আদিল, তাহলে আমি করে বুঝিয়ে দেই ইন ডিটেলস। রোজা প্রত্যুত্তরে শুধু সাপের মতো মুষড়ে উঠল। আরও গাঢ়ভাবে স্পর্শ অনুভব করে পাথরের মতো থমকে গেল। ওর অবস্থা দেখে এ যাত্রায় আদিল অমন ফানুসের মতো পাতলা শরীরটা নামায়। নিজের পায়ে থাকা জুতো জোড়া খুলে ওই জুতোতেই পা রাখলো। রোজার ছোট পা জোড়া ভীষণ আনন্দের সাথে হারিয়ে গেল।
অমন ছোটখাটো গুহার মতো জুতো চোরায়, তবে ও অপরাগ ওই জুতো পরায়। জুতো থেকে পা বের করে নগ্ন পায়ে ফের হাঁটা ধরলো বাড়ির দিকে। 2 কদমও হাঁটতে পারেনি, পেছন থেকে ঝড়ের গতিতে আদিলের শক্তপোক্ত হাত জোড়া তার কোমর ধরে সোজা নিজের ডান কাঁধের ওপর উঠিয়েছে। রোজা অর্ধেক শরীরে ঝুলছে, ব্রাউন রঙের লম্বা চুলগুলো মাটি স্পর্শ করবে প্রায়। বেচারি আতঙ্কে বাকরুদ্ধ, সমানে নামার জন্য মুছামুছি করতে এক পর্যায়ে একটা শক্ত থাপ্পড় এমন জায়গাতেই পড়লো যে রোজা থমথম খেয়ে উঠল। মুখ হা হয়ে আছে, পুরো মুখ রক্তিম হয়ে যায়, চিৎকার করে ওঠে বিবেক ফিরতে। লম্পট কোথাকার। আদিল বেশ নির্বিকার ভাবেই শুনল, এমন ভাবে হাঁটছে যেন স্লো ওয়াকে বেরিয়েছে। রোজা লজ্জায় হাঁসফাঁস করে তাকালো সামনে পেছনে, কেউ তাকিয়ে নেই। তারপরও লজ্জায় অসহায় ও দম বন্ধ হয়ে আসছে। এ যাত্রায় চোখ পড়ে যে কাঁধেও আছে ওই কাঁধে একটা ট্যাটু, এখানটায় কি ভয়ঙ্কর দেখতে। অমন এক অস্বাভাবিক দৃশ্যে মরিয়ম বেগম এতটাই দ্রুত গতিতে মাথা নোয়ালেন যে ঘাড়ের রগের বিশ্রী এক টান লাগে। ব্যথায় দম বন্ধ হয়ে এলেও তার অভিব্যক্তির পরিবর্তন হলো না, নড়ল না এক চুলো। তার অমন শিথিল শরীরেই প্রথমে চোখ গেল রোজার, দেখলো রান্নাঘরের ওদিকে আরও 2 জন মাথা নুয়ে আছে। ব্যাস মুহূর্তে লজ্জায় গাঢ় হয়, চোখ মুখ বুজে ফেললো শক্ত করে। অনেকক্ষণ ধরে ও বোয়াল মাছের মতো মুষড়ে ছিল, সুযোগেই ও প্রশস্ত শক্ত কাঁধে 2টো ঘুষি মেরে বসেছিল। এতে কাজের কাজ কিছুই তো হলো না, উল্টো ওর সাথে ভীষণ এক অন্যায় হয়ে গেল। এমন এক বিশ্রী কাণ্ডের ভুক্তভোগী হয় যে রাগে দুঃখে কেমন শরীরটা আটসাট হয়ে এলো। একজন পুরুষ মানুষ কতটা লম্পট দুশ্চরিত্রের হয়ে থাকলে এমন একটা কাজ করতে পারে? রোজা ভয়ে আর নড়ারির সাহস সঞ্চয় করতে পারল না, দাঁতে দাঁত পিষে শুধু পড়ে রইল প্রশস্ত কাঁধে। আদিলের নেওয়া প্রত্যেকটা দৃঢ় কদমের সাথে ওর পেট গাঢ়ভাবে ছুঁয়ে গেল নগ্ন কাতটা। প্রত্যেকটা স্পর্শে তরতর করে বাড়ল রোজার রাগ লাজ। ও কি একটা কামড় বসিয়ে দেবে, এক টুকরো মাংস ছিনিয়ে নেওয়ার মতো করে? কিন্তু কামড়টা ভীষণ এক গভীর কাতর ব্যাপার। রোজা মোটেও নিজের ঠোঁট মুখ ওই লম্পটের ধারে কাছেও নিতে চায় না। এক পর্যায়ের কণ্ঠ জেদ ভেঙে অসহায় হয়ে এলো কেমন। আদিল শুনল না, নামালো না, উল্টো সিঁড়িতে পা ফেললো। এবারে ভীষণ দ্রুত গতিতে উঠেছে। রোজা চটজলদি ভয়ে খামচে ধরলো শক্তপোক্ত কাঁধ। পর মুহূর্তে উপলব্ধি করলো হাতের তলায় থাকা উত্তপ্ত নগ্ন শরীর। কি বেলেহাজ পুরুষ মানুষ, উদাম শরীরে নাচতে নাচতে চলে এসেছে। পরনে কোনো রকমের একটা প্যান্ট। রোজার মনে হচ্ছে ওটা যে কোনো সময় খুলে যেতে পারে। ইস, ও যখন দেখলো দোতলায় উঠে এসেছে, হাঁফ ছেড়ে বাঁচলো। 2 পা ঝেড়ে নামতে চাইলে আশ্চর্যজনকভাবে তখনও নামালো না আদিল। রোজাকে কিং কর্তব্য বিমূঢ় করে সে ফের সিঁড়ি ধরেছে। গন্তব্য যে 3 তলায় তা বুঝতে আর বাকি নেই। আতঙ্কে ওর চোখ দুটো ফ্যাকাশে হয়ে এলো অমনি। ধরফড়িয়ে ওঠা কণ্ঠে সমানে চাপা হুঙ্কার ছাড়ল, আদিল মির্জা, I will kill you, I will shoot you, I will। আদিলের অভিব্যক্তির আহামরি পরিবর্তন হলো না, থমকায় না কদম, বেয়ে উঠেছে প্রত্যেকটা সিঁড়ি। হাঁটা অব্যাহত রেখে সেভাবেই মাথাটা ঘুরিয়ে বোধহয় তাকালো। রোজার চোখ মুখ ক্রমশ নীল হচ্ছে। হবে না, মনের আঙিনায় ভীষণ গোপনে থাকা ব্যাপারটা ঘাঁটতে পারে এতটুকু ভাবনায় ওর মস্তিষ্ক অসার করতে যে যথেষ্ট। এতক্ষণ যাবৎ এই লোকের অত্যাচার ও সহ্য করে গেছে, ঝামেলা করে সবার নজরে আসতে চায় না বলে। এ যাত্রায় আর কিছু ধার ধারল না। হিসিয়ে নামতে চেয়ে 2 হাতে আদিলের গলা টিপে ধরলো। অনুভব করলো তাকে ধরার স্টাইল পরিবর্তন হয়ে গেছে। বাচ্চা কোলে নেওয়ার মতো একটা পজিশনেও। ওই লোকের হাত কোথায় ভ্যাবাচাকা খেয়ে বেচারি পর মুহূর্তে লজ্জায় আতঙ্কে চিৎকার করে ওঠে, আহ, লম্পট লম্পট লম্পট, নামান, আমার এক্ষুনি নামান, নামান, নয়তো মেরে ফেলবো আমি আপনাকে। অসভ্য, অসভ্য, ছি। আদিল তপ্ত চোখে যখন মাথাটা ঘুরিয়ে তাকালো, রোজার ফুটন্ত আগুনের মতো ফুটতে থাকা মুখে আধার নামলো, কাঁপলো ঠোঁট। আদিলের অমন ভেজা গাঢ় গভীর রক্তিম চোখে দৃষ্টি ওর যে অজানা, বড্ড অজানা। ওর হাতে নিচে থাকা শরীর থেকে মনে হলো আগুন বেরোচ্ছে। ঘন ঘন নেওয়া শ্বাস প্রশ্বাসের দরুন ভালোভাবে উপলব্ধি করতে পারছে আদিলের বুকের ওঠানামা গতি, অস্বাভাবিক সবকিছু। রোজার মুখটা কুমোরের মতো লাল হয়ে উঠল। চোখ দুটো দিয়ে আগুন ঝরিয়ে আদিলকে পুড়িয়ে দেওয়ার মতো সিস্টেম থাকলে এতক্ষণে আদিল পুড়ে মরতো যেন। আদিল দৃষ্টি ফিরিয়ে নিল, উদ্দেশ্য করে বলল, সেভ ইউর এনার্জি মিসেস আদিল, আপনার ভালোর জন্যই বলছি, আপনার কাজে লাগবে পরে। রোজার আতঙ্কিত মুখটা আদিল আর দেখল না। সোজা এলো 3য় তলায়।
করিডোর পেরিয়ে এসে সোজা প্রবেশ করছে তার রুমের ভেতর। বিশাল বড় গোল আকৃতির অমন নরম তুলতুলে বিছানাতেই ফেললো এতক্ষণ ধরে ভীষণ পরিশ্রমের সাথে মুষড়ে মুষড়ে নামতে চাওয়া রোজার পাতলা শরীরটা। রোজার পিঠ ছুঁতেও পারেনি এই গাঢ়ভাবে, পর মুহূর্তেও ও ব্যাঙের মতো লাফিয়ে উঠতে চাইল। বাদ সাধলো আদিলের পৈশিবহুল হাত, এক হাত রুক্ষভাবে পিছিয়ে ধরলো পাতলা কোমরটা, টেনে শুয়ে দিল ফের। রোজার চিৎকার চেঁচামেচি হঠাৎ ধপ করে আগুন নিভে যাওয়ার মতো থেমে গেল। পেট ছুঁয়েছে শীতল কিছু। চোখ নামিয়ে ওই দৃশ্য দেখে থমকে গেল মুহূর্তে। ঢোক গিলল থরথর করে কেঁপে। আদিল পিস্তলের ট্রিগার প্রেস করে মুখটা নামিয়ে আনলো। রক্তিম ধূসর চোখ দুটো ক্রমান্বয়ে লাল হতে থাকলো। কণ্ঠ নেমে এলো ভীষণ খাদে। হ্যাঁ বলুন মিসেস, কি বাঁচাতে চান, জীবন নাকি সতীত্ব? রোজা শিউরে উঠল পিস্তলের গাঢ় স্পর্শে। চোখ মুখ বুজে মাথা খাটালো। আওড়ে ঝাউড়ে ভঙ্গিতে কোনো রকমে আওড়ালো, মেয়েদের সাথে যে পুরুষ জোর খাটায় সে পুরুষ না, সে এক। আদিল মাথাটা একেবারে নামালো এবারে। তার উস্কো খুস্কো ঠোঁট জোড়া ছুঁয়ে দিল রোজার লাল টকটকে কানের লতি। কথা কেড়ে নিল কেমন। কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ। বলতে বলতে তার গাঢ় দৃষ্টি পুনরায় রোজাতে বুলিয়ে অবশেষে ওর ভ্যাবাচাকা খাওয়া মুখে থামলো। আদিল আওড়ালো মুগ্ধ হয়ে গভীর স্বরে, সোনো অ্যাজ হোয়াইট, সোনো হোয়াইট। কি অশ্লীল শোনালো। রোজার কান ঝাঝা করে উঠল। বোধ বুদ্ধি নিজেদের কাজ চালানোর আগে হাত চলল। ওর মুখের সামনে থাকা লম্পটের মুখটায় ঘুষি বসাতে চাইলে আদিল কেমন আমোদেই ধরে ফেললো এক হাতে। নিজ এক হাতে ও দু হাত চেপে ধরলো মাথার ওপর। রোজা হিসিয়ে উঠল। কত বড় লুচ্চা! হৃদির অমন মিষ্টি অবুঝ ডাকটাকে কি বানিয়েছে। পর মুহূর্তে চোখ জোড়া দৃষ্টি ঝাপসা হয়ে এলো। ক্রমশ মাথাটা সরাতে চাইলো কানের কাছে অমন ঘন ঘন শ্বাস নেওয়া আদিলের থেকে। বড় করে ঢোক গিলে অনিশ্চয়তা নিয়ে বলল, আমি জানি আপনি আমাকে মারবেন না, ভয় দেখাচ্ছেন শুধু। আদিল তাকালো ফর্সা ঘাড়ের দিকটায়, আওড়ালো, ভুল জানো রোজ। হৃদির আমায় প্রয়োজন, আপনি আমায় নিশ্চয়ই মার। কোমরে চেপে ধরে পিস্তলের ট্রিগার হঠাৎ করে প্রেস করে দিল আদিল। রোজা ওই শব্দে আর্তনাদ করে ওঠে। থরথর করে কাঁপে পুরো শরীর। হৃদি তখনও লাফাচ্ছে পাগলের মতো। কিচ্ছু হয়নি অনুভব করে যখন ভয়ে ভয়ে তাকালো, দেখলো আদিল ফাঁকা পিস্তলটা এবারে লুট করছে। মাই মিস্টেক। বলতে বলতে পিস্তলটা ফের চেপে ধরলো, তবে এবারে পেটের কাছটায়। পুনরায় প্রশ্ন করলো গাঢ় চোখে চেয়ে, শীতল কণ্ঠ খাদে নামিয়ে, তো কি বাঁচিয়ে নিচ্ছেন, প্রাণ নাকি সতীত্ব? রোজা চোখ মুখ বুজে চুপ থাকলো। স্পষ্ট শুনলো আদিলের ট্রিগার প্রেস করার শব্দ। ভয়ে কাঁপলো ফের। মরবে? কখনো না। ও বেঁচে থাকবে। বেঁচে থেকে রক্ত চুষে খাবে এই লম্পটের। অবশেষে দাঁত কিরমির করে আওড়ালো, প্রাণ, প্রাণ। আদিল সন্তুষ্টির সাগরে ভেসে গিয়ে তৃপ্তিতে চোখ বুঝলো। মৃদু স্বরে হাসলো। মুহূর্তে দ্রুত গতিতে মুখ ডোবাতে চাইলো চোখের সামনে থাকা ফর্সা মসৃণ ঘাড়ের মধ্যেখানে। অসময় নীরবতা ভাঙলো বাচ্চার কান্না তীব্র আর্তনাদে। পর্ব 27। মম 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 আর ইউ গন? ডিড ইউ লাই টু মি? আদিলের চাপা কণ্ঠ মেয়ের আর্তনাদের পরপরই শোনা গেল। শিট। হৃদের কান্না থামানোর চেষ্টা চালাচ্ছেন মরিয়ম বেগম। সম্ভবত রুমে নেওয়ার চেষ্টা করছেন। উপরে আসতে দিতে চাচ্ছেন না। তার মৃদু স্বরে বলা প্রত্যেকটা শব্দ শোনা যাচ্ছে। রোজা যেন একটু আলোর দেখতে পেল। তৎক্ষণাৎ আদিলকে ঠেলে সরিয়ে উঠতে চাইল। আদিল সরল না। অস্বাভাবিক চোখে চেয়ে আছে শুধু। হৃদয় সম্ভবত কাঁদতে কাঁদতে ওপরে আসছে, হেঁচকি তুলছে। ড্যাড, ড্যাড। রোজা পাশে ফিরে তাকিয়ে দেখলো দরজাটা আধ খোলা। সতর্ক হলো মুহূর্তে। চোখ রাঙিয়ে চেঁচালো, ছাড়ুন, সরুন। এবারে ধাক্কায় আদিল অসহ্য ভঙ্গিতেই সরে এলো। রোজা তাকিয়ে দেখার প্রয়োজন বোধ করলো না আদিলের শক্ত মুখ। এলোমেলো ভঙ্গিতে বিছানা ছেড়ে ছুটলো দরজার দিকে। হৃদি তক্ষুনি এসে দাঁড়িয়েছে। কেঁদে কেটে চোখের জলে চোখ মুখ ভাসিয়ে ফেলেছে। হেঁচকি তুলছে সমানে। রক্তি মুখটা দেখে কাঁপল ওর হৃদয়। সূক্ষ্ম যন্ত্রণাটা আবার অনুভব করতে পারল। রোজাকে দেখে হৃদি ঝাঁপিয়ে পড়তে চাইলে রোজা দ্রুত হাঁটু গেড়ে বসে ওকে বুকের সযত্নে আগলে নিল। ব্যগ্র হলো ওর মাথা বুলিয়ে শান্ত করতে। মৃদু আদুরে ভঙ্গিতে ফিসফিস করে গেল, কান্না করছে কেন আমার মা? বলেছি না মা, যাবো না তোমায় ছেড়ে। ডোন্ট ইউ ট্রাস্ট মি? হৃদির কান্না থেমেছে। ছোটখাটো শরীরটা অল্প কাঁপছে শুধু। রোজার ঘাড়ে মুখ গুজে ভাঙা গলায় আওড়ালো, ঘুম ভাঙতে দেখি তুমি নেই মা, আমি ভয় পেয়েছি।
রোজা তক্ষুনি ভেজা গালে চুমু খেলো, ওকে জড়িয়েই উঠে দাঁড়ালো। অনুভব করলো তার পেছনে দাঁড়ানো আদিলের অস্তিত্ব। সতর্ক ভঙ্গিতে দ্রুত হৃদিকে নিয়ে হাঁটা ধরলো। ভয় পাচ্ছিল এই বুঝি ওই লোক ফের ওকে আটকে রাখবে, মান্য করবে না নিজের মেয়ের উপস্থিতি। কিন্তু না, আদিল আর কিছু বলেনি, করেওনি। রোজা করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো দোতলায়। স্বস্তির শ্বাস ফেলল। দোতলায় দাঁড়িয়ে আছেন মরিয়ম বেগম, তার হাতে খাবারের ট্রে। সারাদিনে রোজা কিছুটি মুখে তোলেনি। যতবার মরিয়ম বেগম খাবার এনেছেন ও ফেরত পাঠিয়েছিল। ক্ষুধায় ওর মাথা ঘুরপাক খাচ্ছে, মানেই হয় না অভুক্ত থাকার। আর মরিয়ম বেগম পিছু পিছু রুমে এলেন, খাবার পরিবেশন করলেন টি টেবিলের ওপর। হৃদিকে কোলে নিয়েই খেতে বসলো রোজা। ও দ্রুত খাওয়ার ভঙ্গিতে হাসি ফুটে উঠল মরিয়ম বেগমের ঠোঁট জুড়ে। হৃদি কৌতূহল হয়ে হঠাৎ প্রশ্ন করলো, তুমি ড্যাডির সাথে কি করছিলে মা? অবুঝ প্রশ্নের তোপে রোজার মুখের খাবার মাথার তালুতে ওঠে, সমানে কেসে ওঠে। মরিয়ম বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দেন। গ্লাসের পানিটুকু গিলে শান্ত হয়ে অবশেষে রোজা তাকালো হৃদির দিকে, পিটপিটিয়ে চেয়ে আছে জবাবের আশায়। রোজা অসহায় বড়। গল্প। হৃদি খুশি হলো, রোজার কোলে নড়েচড়ে বসে বলল, এরপর থেকে আমাকেও নেবে কেমন? আমি তোমাদের সাথে গল্প করব। মরিয়ম বেগম ঠোঁটে ঠোঁট চেপে রেখেছেন। রোজা বিতৃষ্ণা গোপন করে কোনো রকমে খাবারগুলো গিলে ওঠে। গল্প? রোজা ওই গল্পকে আগুন লাগিয়ে দিতে চায়, ভস্ম করে ফেলতে চায়। মিঠা মিঠা রোদ্দুরের স্পর্শে রোজার ঘুমটা ছুটে আসে। সদ্য ঘুম ভাঙা চোখ দুটো সূর্যের কিরণ মুহূর্তে সহ্য করতে পারে না, সময় লাগে। যখন পুরোপুরি চোখ মেলে তাকায়, ঘড়ির কাঁটা সবে 9টায়। দৃষ্টি নিজের বুকের দিকে নিতে হৃদির মুগ্ধ দৃষ্টিতে দৃষ্টি মেলে। বাচ্চাটা চেয়ে আছে তার বুকে বিড়ালছানার মতন লেপ্টে থেকে। ওর ছোট হাত দুটো রোজার হাতের ওপরে। রোজা চাইতে দেখে গাল ভরে হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।